বিয়েটাকে শেষ করে দিলে তো শেষ। চালু করা গেছে না? স্যার আমি তো অফ করেছি, এখন আপনার স্যার আপনি বসে যান। হাসান ভাই ইয়ে হচ্ছে কিংবা আপনি ওটা ইট করে দেন, ইট করে আমার কি করে দেন। হাসান চালু হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। কিরে কেউই নেই আজকে? সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাই ভালো আছো তো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্যামিলির সবাই কেমন আছে? ভালো ম্যাডাম। আচ্ছা, আজকে তো প্রেজেন্ট অনেক কম দেখছি, 2-4-5 জন। খাতা দিতে গেছে ম্যাডাম স্কুলে। তোমরা আসো নাই? অ্যাসাইনমেন্ট জমা দিবা না? ম্যাডাম দিয়ে দিছি তো ম্যাডাম, আমরা কি বলেন? দিয়ে দিছো? হ্যাঁ ম্যাডাম। আজকে 24 তারিখ। তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেগুলো গতদিন জমা দিয়ে গেছো ওইটা আজকে বোধহয় দেওয়া হবে, আর থার্ড অ্যাসাইনমেন্ট বোধহয় জমা না হবে। তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিয়ে দিও স্কুলে, ঠিক আছে? ওগুলোর উপরে একটা টেবুলেশন শিট হবে, তোমাদের রেজাল্ট হবে। ম্যাডাম জেসি সার্টিফিকেট থাকবে? জেসি সার্টিফিকেট? না না না, তোমাদের জেসি সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দিব কি? তোমাদের ক্লাস 9 এর ওই যে রোল রেজাল্ট হবে তো তোমাদের বলতেছি জেসি সার্টিফিকেট না থাকলে এসএসসি পরীক্ষা দিব। জিএসসি সার্টিফিকেট, জিএসসি পরীক্ষা তো হবে না এবার। পরের বছর হবে তাহলে? হ্যাঁ, তোমাদের তো হচ্ছে না এবার, এবছর তো হবে না, এখন আগামী অটো পাস। অটো পাস। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা একটু ভালো করে করো, হ্যাঁ, করে স্কুলে তোমাদের কাছে একটাও রাখবে না। আবার সবগুলো দেখা হয়ে গেলে বাবা মার কাছ থেকে, বাবা হোক মা হোক, সিগনেচার নিয়ে আবার জমা দিয়ে দিবা, ঠিক আছে? একটা অ্যাসাইনমেন্টের সিগনেচার দেওয়া তো হয়নি এখন। সিগনেচার দিয়ে বাবা অথবা মার কাছ থেকে সিগনেচার নিয়ে জমা দিবা, এটাই হচ্ছে নিয়ম। এটাই নিয়ম, তোমাদের কাছে রাখবে না, ঠিক আছে? তোমাদের দেখার জন্য শুধু বাসায় দেয়া হচ্ছে, দেখা হয়ে গেলে অবশ্যই স্কুলে জমা দিয়ে দিবা। আর তোমাদের আবার তো সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, খুব সাবধানে থাকবা। আর বাইরে বের হলে অবশ্যই, যেহেতু তোমাদের স্কুলে আসতে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, তো বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবে। বাড়ি থেকে এসে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে নিবে, ঠিক আছে? হাত দিয়ে ম্যাডাম গোসল করতে? হ্যাঁ, গোসল করতে রেখেছে। গোসল করলে তো ভালো। আর জীবাণুনাশক স্প্রে গুলো ব্যবহার করবা, ঠান্ডা যেন না লাগে। গোসল করা যায় না কিন্তু শীতের সময় এখন, হ্যাঁ, ঠান্ডা যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখবা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের দিকে খেয়াল রাখবা। আমরা সবাই যদি একটু সচেতন থাকি তাহলে অবশ্যই এখান থেকে আমরা সবাই পরিত্রাণ পেতে পারি, তাই না? আর বুঝতেই পারছো এসবের কারণে স্কুল বন্ধ। আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, তার জন্যই তো আমাদের এই প্রয়াসটা আর কি। তো তোমরা বাসায় আছো, যখন স্কুলে আসবা, আজকে তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা না?
ইয়েস ম্যাম, থার্ড অ্যাসাইনমেন্ট আমাদের কথা আছে। হ্যাঁ, আচ্ছা তোমাদের এর আগে বিজ্ঞান পড়ানো মোটামুটি শেষ হয়ে গেছে একবার, তারপরে তোমাদের রিভিশন ক্লাস, যারা অনেকে ক্লাস করো নাই, ঠিক আছে, অনেকে ক্লাস করো নাই, তাদের জন্য আবারও ক্লাসগুলো আমরা নিচ্ছি। তো আমি শুরু থেকে আরেকবার একটু মানে রিভিশন আকারে সবকিছু শুরু করব। তোমাদের প্রথম অধ্যায়টা সম্ভবত পরাগায়ন ছিল, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা ছিল। তো এটা পরাগায়ন, পরাগায়নটা সম্ভবত নিমাই স্যার নিয়েছিলেন। তা আমি আবারও এটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, যদিও তোমাদের এটা জানা, তোমরা জানো, তারপরেও আবার একটু আলোচনা করব। তো এখানে পরাগায়ন থেকে তোমাদের পড়তে হবে কি, যে পরাগায়নটা কি, ঠিক আছে, এটা তোমাদের পরাগায়নটা ব্যাখ্যা যেন করতে পারো, এইটা আর কি। তো তোদের পরাগায়ন থেকে কি পড়ানো হয়েছে বলতে পারো কেউ? রাফিদ, পরাগায়ন কাকে বলে একটু বলো তো দেখি। পরাগায়ন কাকে বলে বলতে পারো? ম্যাডাম আমাকে বই দেখা লাগবে ম্যাডাম, অনেকদিন ধরে পড়া হয় না। আচ্ছা বই দেখেই বলো, বই পড়ার সময় তো বইটা কাছে যে কি পড়ানো হচ্ছে, কি নিয়ে ম্যাডাম আলোচনা করবে, সেগুলো তো অবশ্যই দেখবা। তোমাদের বই চতুর্থ অধ্যায়টা বের করো, ঠিক আছে। চতুর্থ অধ্যায় দেখো পরাগায়ন। তাহলে এখানে পরাগায়নটা কাকে বলে দেখি, আমাকে একটু বলো, একজন বলো। আমি বলবো। হ্যাঁ বলো। ফুলের পরাগধানী হতে একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়ন বলে, একজনকে বলতে বললাম, দেখো এখন কিন্তু সবাই একসাথে বলছো, ঠিক আছে। ম্যাডাম এটা বেশি পারে এটা। হ্যাঁ তাই তো দেখছি। তাহলে পরাগায়ন কিন্তু ইংরেজিতে পলিনেশন বলে, পলিনেশন। তাহলে আমরা বলতে পারি একে কিন্তু বাংলায় আরেকটা বলা হয় পরাগ সংযোগ, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় পলিনেশন, আর এর আরেকটা নাম হচ্ছে তোমার পরাগ সংযোগ। যদি বলে যে পরাগ সংযোগ কাকে বলে, একই কথা কিন্তু। আর এটা হচ্ছে তোমার পরাগায়নটা ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। অনেক সময় থাকে তোমার অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে যে ফুল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্তটা কি। তাহলে ফুল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্তই হচ্ছে কিন্তু তোমার পরাগায়ন। তাহলে পরাগায়ন, পরাগায়ন নাহলে নিষেক হবে না, নিষেক না হলে ফুল হবে না, ফুল নাহলে ফল হবে না, ফল নাহলে বীজ হবে না, তাই না, আমরা এটা জানি। তাহলে ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্তই হচ্ছে তোমার পরাগায়ন। এটা ফুলের তো পরাগধানী চিনো, পরাগধানী কার অংশ বলো তো? একটা ফুলের কয়টা স্তবক থাকে এটা কি জানা আছে তোমাদের? একটা ফুলের সাধারণত কয়টি স্তবক থাকে? একটি আদর্শ ফুলের 4টি স্তবক থাকে, ঠিক আছে। একটা হচ্ছে বৃতি বা দল বলি আমরা, সরি দল বলি, দল বা পাপড়ি। তাহলে দলের পাপড়ি যেটা, পাপড়ির আরেক নাম হচ্ছে দল। তারপরে তোমার আর কি থাকে বলতো? পুংস্তবক, স্ত্রী স্তবক, ঠিক আছে, এগুলো থাকে। তাহলে এখানে একটা আদর্শ ফুলের থাকবে বৃতি, দল, আর যখন পাপড়িগুলো একত্রে থাকে তখন আমরা সেগুলোকে বলি দলমণ্ডল। তারপরে পুংস্তবক এবং স্ত্রী স্তবক,
এই কয়েকটা অংশ যদি একটা ফুলে থাকে তাহলে সেই ফুলটাকে আমরা কি ফুল বলবো? আদর্শ ফুল বলবো। ঠিক আছে, তাহলে এখানে বৃতি তো চিনো, বৃতি হচ্ছে ফুলের নিচে যে 5টি অংশ থাকে সেগুলোকে বলা হচ্ছে বৃতি। বৃতি কি করে তোমার ফুলকে, এটা পরাগণের মাধ্যম হিসেবেও কাজ করে, পোকামাকড় পশু পাখি এগুলোকে আকর্ষণ করে থাকে। বৃতি অনেক সময় তোমার রঙিনও হয়ে থাকে। এটা সবুজ বৃতি সাধারণত এটা পরাগায়নে সাহায্য করে থাকে। যখন বৃতি বিভিন্ন রঙের হয়ে থাকে তখন সেটা পরাগায়নে সাহায্য করে থাকে। একটা রঙিন বৃতির নাম হচ্ছে তোমার মুসান্ডা। ঠিক আছে, তাহলে এছাড়া পরাগায়ন কি করে থাকে? পোকামাকড় পশু পাখি এগুলো থেকে তোমার ফুলকে রক্ষা করে থাকে। এছাড়া দলমণ্ডল, দলমণ্ডল বলতে পাপড়ি, পাপড়ি সাধারণত বিভিন্ন বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, সাধারণত বিভিন্ন বর্ণের হওয়ার জন্য কি হয়, পশু পাখি পোকামাকড় এগুলো আকর্ষিত হয় এবং পরাগায়নে তারা সাহায্য করে। তাহলে উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল এগুলো পোকামাকড় তোমার পশু পাখি এগুলোকে আকর্ষণ করে এবং পরাগায়নে তোমার সাহায্য করে। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড় দেখবা বসে ওই মধু খেতেও সাহায্য করে থাকে। পোকামাকড় অনেক সময় কি করে, ওই ফুলের পাপড়ির উপর বসে বসে তারা ওখানে মধু খায়। আর এসব কার্য যখন চলে তখন কিন্তু তাদের অজান্তে ওই পরাগধানীগুলো, পরাগরেণুগুলো তাদের ডানার সাথে লেগে যায়। হ্যাঁ, এবং তারা যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে, অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে বসে, তখন কিন্তু তাদের অজান্তে সেখানে কিন্তু পরাগায়নটা সম্পন্ন হয়ে থাকে। এভাবেও কিন্তু পরাগায়নটা হয়ে থাকে। তাহলে আমরা এখানে একটা আদর্শ ফুলের কয়টা অংশ দেখলাম? তৌহিদ বলতো, একটা আদর্শ ফুলের কয়টা অংশ? 4টি। হ্যাঁ, ম্যাডাম আদর্শ 5টি অংশ থাকে না ম্যাডাম? 5টি অংশ বলা যায়, কারণ এটা এখানে একটা আরেকটা অংশ আছে পুষ্পাক্ষ। ঠিক আছে, পুষ্পাক্ষ, জবা ফুলে তো 5টি অংশই থাকে। হ্যাঁ পুষ্পাক্ষ, এটা ইংরেজিতে বলা হয় থ্যালামাস। ঠিক আছে, অর্থাৎ যার উপর ফুলটা তোমার ধারণ করে সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। তাহলে যার উপর তোমার ফুলটা ধারণ হচ্ছে তার নাম হচ্ছে পুষ্পাক্ষ। তাহলে পুষ্পাক্ষ সাধারণত গোলাকার হয় এবং ফুলের বিন্দু শীর্ষে অবস্থান করে। এটা হচ্ছে, ম্যাডাম ফুলের সাথে নিচের অংশ। হ্যাঁ, একটা ফুলের যে নিচের অংশটা পাপড়িগুলো যার উপর অবস্থান করে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ। তাহলে এটাও একটা আদর্শ ফুলের অংশ। তাহলে এখানে পুষ্পাক্ষ থাকবে, বৃতি থাকবে। সাধারণত বৃতিটা কি, ফুলের বাইরের স্তবক যেটা, সেটাকে বলা হয় বৃতি। ঠিক আছে, আর এরপরে থাকবে তোমার দলমণ্ডল, এটাকে করলা বলা হয়। তারপরে থাকবে তোমার পুংস্তবক এবং স্ত্রী স্তবক। একটা পুংস্তবকের, জবা ফুল কিন্তু উভলিঙ্গ ফুল, এখানে কিন্তু পুং এবং স্ত্রী স্তবক দুটোই আছে, তাই না? তাহলে পুংস্তবকের কয়টা অংশ থাকে সাধারণত? এর থাকে তোমার পরাগধানী এবং পরাগদণ্ড। তাহলে পরাগধানী, এখানে কি থাকে? পরাগধানীর ভিতরে পরাগরেণু থাকে। আর একটা স্ত্রী স্তবকের কয়টা অংশ থাকবে? 3টা অংশ থাকবে। কি কি অংশ থাকবে? উপরের শীর্ষে যে অংশটা থাকে সেটা নাম গর্ভমুণ্ড, তারপরে হচ্ছে তোমার গর্ভদণ্ড, আর নিচের অংশটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়টা কিন্তু ফলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে একটা পুংস্তবকের কয়টি অংশ? হাবিবা, ম্যাডাম একটা পুংস্তবকের কয়টা অংশ বললাম বলো তো? হাবিবা, ভুলে গেছে ম্যাডাম। আচ্ছা খায়রুল, খায়রুল বলো, আমার সাথে কথা বলছো কে? খায়রুল, জি ম্যাম বলেন। হ্যাঁ বলো তো, একটা জি ম্যাম। পুংস্তবকের কয়টা অংশ বললাম? 2টি। কি কি বললাম? পরাগরেণু আর হচ্ছে, শোনো, এগুলো তো আমাদের রিভিশন ক্লাস, এখানে কিন্তু পড়া তো বলবো, পাশাপাশি কিন্তু আমি পড়াটা ধরবো। ঠিক আছে, যেহেতু এই ক্লাসগুলো একবার হয়ে গিয়েছে, আবারও হচ্ছে, তো এখানে
একটা পুংস্তবকের দুইটা অংশ, তাহলে একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। উপরে যে থলের মতো অংশটা সেটাকে বলা হচ্ছে তোমার পরাগধানী, আর নিচে যে দণ্ডের মতো অংশ সেটাকে বলা হচ্ছে পুংদণ্ড। তাহলে পরাগরেণু ফুলের কোন অংশে থাকে? আচ্ছা, যে কেউ বলতে পারো। পরাগধানীর মধ্যে। হ্যাঁ, পরাগধানীর ভিতরেই থাকে। আর এই পরাগরেণুগুলোই তোমরা অনেক সময় জবা ফুল দেখেছো না, জবা ফুলের উপরে যে হলুদ গুঁড়োর মতো যে অংশটা অনেক সময় হাতে লেগে যায়, ওগুলোই হচ্ছে তোমার পরাগরেণু। ঠিক আছে? আর যখন সাধারণত পশু পাখি কীট পতঙ্গ এরা তোমার ওই মধু খাওয়ার জন্য যখন ফুলের পাপড়িতে বসে, তখন কিন্তু তাদের অজান্তে ওই পরাগরেণুগুলো তাদের ডানায় লেগে যায়। ঠিক আছে? এবং তারা যখন এক ফুল থেকে অন্য ফুলের গর্ভকুণ্ডে গিয়ে বসে, তখন কিন্তু তাদের অজান্তে সেখানে কিন্তু পরাগায়নটা সম্পূর্ণ হয়ে থাকে। আর একটা স্ত্রী স্তবকের কয়টা অংশ বললাম? 3টি। হ্যাঁ, কি কি বলতো সুস্মিতা? গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। থ্যাংক ইউ। এখন ফুলের কোন অংশটা ফলে পরিণত হয়? অবজেক্টিভে থাকতে পারে এগুলো। ঠিক আছে? তোমাদের ক্লাস 9-এ যখন উঠবা, সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো, তোমাদের কিন্তু ক্লাস 9-এও এই অধ্যায়ের উপরে কিন্তু বিস্তারিত আরো আলোচনা আছে। তো এখন থেকে কিছুটা হলেও তো ভালো করে জানতে হবে। তাহলে ফুলের কোন অংশটা ফলে পরিণত হয় বলতো? গর্ভাশয়। হ্যাঁ, থ্যাংক ইউ। গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আর কোন অংশটা বীজে পরিণত হয় এটা জানো নিষেকের পরে? ম্যাম, আচ্ছা, নিষেকের পরে ডিম্বক যেটা আছে না, ডিম্বক, ওই ডিম্বক গুলো বীজে পরিণত হয়। আচ্ছা, পরাগায়নের আরেক নাম কি বললাম আমি বলতো? সংযোগ। পরাগ সংযোগ। পরাগায়নকে ইংরেজিতে কি বলা হয়? পলিনেশন। তাহলে ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়া পূর্ব শর্তটার নাম কি? পরাগরেণু। পরাগায়ন। না, পরাগায়ন। পরাগরেণু তো আলাদা জিনিস, এটা পরাগধানীর ভিতরে থাকে। তাহলে ওই যে একটা ফুলের যে পুংস্তবক আছে, এই পুংস্তবকের পরাগধানীতে যদি তোমরা আঙ্গুলের ডগা দিয়ে যদি একটু ঘষে দেখো, তাহলে দেখবে যে হলুদ বা কমলা রঙের গুঁড়ো কিন্তু হাতের সাথে লেগে যায়। ঠিক আছে? এটাই কিন্তু হচ্ছে তোমার পরাগরেণু। তাহলে এখানে আমরা পরাগায়নটা কাকে বলবো? যে ফুলের পরাগধানী হতে। ঠিক আছে? তাহলে পরাগধানীটাও কিন্তু পুংস্তবকের একটা অংশ। তাহলে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হচ্ছে পরাগায়ন। আমি আবার বলছি, এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না। ঠিক আছে? একটু যদি বুঝে পড়ো তাহলে কিন্তু পড়াটা মনে থাকবে। আগে তোমাকে বুঝতে হবে যে ফুলের কোন অংশ থেকে কোন অংশে স্থানান্তরিত হয়। তাহলে ফুলের যে পুংস্তবকের যে অংশটা পরাগধানী, এই পরাগধানী থেকে তোমার পরাগরেণুটা যদি একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে যে প্রক্রিয়ায় স্থানান্তরিত হচ্ছে, সেই স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়ার নামটি হচ্ছে তোমার পরাগায়ন। সাধারণত আমরা কয় ধরনের পরাগায়ন দেখি? পরাগায়ন কয় প্রকার? 2 ধরনের। হ্যাঁ, 2 প্রকার। একটি হচ্ছে তোমার স্বপরাগায়ন আর একটি হচ্ছে তোমার পরপরাগায়ন। হ্যাঁ, তাহলে স্বপরাগায়নটা কাকে বলে বলতে পারো কি? একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের কাছে তো বইটা আছে, বইয়ের চিত্রটা একটু খেয়াল করো। পাশাপাশি কিন্তু 2টা গাছের ছবি দেওয়া আছে, দেখো। তাহলে এখানে বলছে একটা গাছের 2টা ফুল এবং একই গাছের 2টা ফুল। ঠিক আছে?
তাহলে একই ফুলে বা বলছে একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন সেই ধরনের পরাগায়নকে বলা হচ্ছে তোমার স্বপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন সাধারণত কোন কোন ফুলের মধ্যে হয়ে থাকে? সরিষা, একই ফুলে একই গাছে। সরিষা, কুমড়া, ধুতুরা। হ্যাঁ, সরিষা, কুমড়া, ধুতুরা। এই যে উদাহরণগুলো দিয়ে আছে না, এই উদাহরণগুলো বেশি ভালো করে পড়বা, কারণ এগুলো থেকে কিন্তু অবজেক্টিভে বেশি প্রশ্ন আসে। যে ধরো সরিষা ফুলে কোন ধরনের পরাগায়ন ঘটে? তাহলে সরিষা ফুলে স্বপরাগায়ন ঘটে। তারপরে কুমড়া, ধুতুরা, তাহলে এই ধরনের ফুলে সাধারণত আমরা স্বপরাগায়ন দেখে থাকি। এরপরে পরপরাগায়ন। পরপরাগায়নটা কাকে বলে? বলছে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। থ্যাংক ইউ। তাহলে বলছে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে, দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটছে তখন তাকে বলা হচ্ছে পরপরাগায়ন। তাহলে এখানে পরপরাগায়ন উদাহরণগুলো বলো তো একটু। শিমুল, পেঁপে। হ্যাঁ, শিমুল আর হচ্ছে পেঁপে। তোমাদের বইয়ে দুটোই দেওয়া আছে, তাই না? আমরা কিন্তু স্বপরাগায়নের আরো উদাহরণ বলতে পারি। যেমন স্বপরাগায়নে তোমাদের বইয়ে দেওয়া আছে সরিষা, কুমড়া, ধুতুরা। এছাড়া আমরা বলতে পারি সিম, টমেটো, সন্ধ্যা মালতী। ঠিক আছে? এসবের মধ্যেও কিন্তু যত বেশি উদাহরণ জানবা তত তোমাদেরই ভালো। যে টমেটোতে কোন ধরনের পরাগায়ন ঘটে থাকে? স্বপরাগায়ন। সিমে কোন ধরনের পরাগায়ন ঘটে থাকে? স্বপরাগায়ন। তারপরে তোমার সন্ধ্যা মালতী, এখানে কোন ধরনের পরাগায়ন ঘটে থাকে? স্বপরাগায়ন। তাহলে সিম, টমেটো, সন্ধ্যা মালতী এদের ক্ষেত্রেও তোমার স্বপরাগায়ন ঘটে থাকে। আর পরপরাগায়ন ঘটে থাকে তোমার শিমুল এবং পেঁপে, এই দুইটা। এছাড়া কিন্তু আমরা আরো উদাহরণ বলতে পারি, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, আম, ঠিক আছে, তাল, এদের মধ্যেও কিন্তু পরপরাগায়ন ঘটে থাকে। আমি আবারও বলছি, ধান, গম, ভুট্টা, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু পরপরাগায়ন ঘটে থাকে। আচ্ছা, স্বপরাগায়নের সুবিধা কি? স্বপরাগায়নের সুবিধা আছে, ঠিক আছে। তাহলে স্বপরাগায়নের ক্ষেত্রে কি ঘটে থাকে? যে স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়। কারণটা কি? এটা একই ফুলে ঘটে থাকে অথবা একই গাছে ভিন্ন দুটো ফুলের মধ্যে ঘটে থাকে, এর জন্য এখানে কিন্তু পরাগরেণুর অপচয় কম হয়। আর এক্ষেত্রে পরাগায়নের জন্য তোমার বাহকের উপর নির্ভর করতে হয় না। পরপরাগায়নে কিন্তু বাহক লাগে। এটা বাহক কি হতে পারে? কারা বাহক হিসেবে কাজ করে? যেমন বায়ু, পানি, কীট পতঙ্গ, বাদুড়, শামুক, এমনকি মানুষও পর্যন্ত তোমার বাহক হিসেবে কাজ করে থাকে। কিন্তু স্বপরাগায়নে কিন্তু কোনো বাহকের ওপর নির্ভর করতে হচ্ছে না, কিন্তু পরপরাগায়নে কিন্তু বাহকের অবশ্যই প্রয়োজন রয়েছে। আচ্ছা, স্বপরাগায়নের ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর স্বপরাগায়নের আরো সুবিধা বলা যায় যে এখানে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, এতে জিনগত বৈচিত্র্য কম থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে পরাগায়নের সুবিধা। আর অসুবিধাটা কি? এই বীজের থেকে জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতাটা কমে যায় এবং অচিরেই তোমার প্রজাতির আবার বিলুপ্ত ঘটে থাকে। এটা হচ্ছে স্বপরাগায়নের অসুবিধা। তাহলে স্বপরাগায়নের সুবিধা এবং অসুবিধা কি আশা করি বুঝতে পেরেছো। এরপরে পরপরাগায়নের সুবিধাটা কি? পরপরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদ্গমের হার তোমার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়ে থাকে, তারপরে নতুন প্রজাতির সৃষ্টি হয়। দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণ সম্পন্ন হয়। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমি এখানে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের
সুবিধাগুলো বললাম। আচ্ছা, তাহলে এখানে পরপরাগণের আবার কিছু অসুবিধা আছে। অসুবিধাটা কি? এটি বাহক নির্ভর, ঠিক আছে? বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ার ফলে এখানে পরাগায়নের নিশ্চয়তা সাধারণত থাকে না, আর এতে কিন্তু প্রচুর পরিমাণে তোমার পরাগরেণুর অপচয় ঘটে। তারপরে এখানে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চাওয়া হয় যে পরপরাগণের সুবিধা কি, অসুবিধা কি, তারপরে স্বপরাগণের সুবিধা কি, অসুবিধা কি ব্যাখ্যা করো, ঠিক আছে? অথবা স্বপরাগণের পরপরাগণের বৈশিষ্ট্য লিখো। তাহলে কিন্তু তোমাদের এভাবে লিখতে হবে। এরপরে আরেকটা থাকে তোমার কিভাবে পরাগায়ন ঘটে। তাহলে কিভাবে পরাগায়ন ঘটে আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বলেছি। আমাকে কি একজন বলতে পারবা কিভাবে পরাগায়ন ঘটে? আমি একটু আগে কিন্তু বলেছি, বলতে পারবে কেউ? আচ্ছা, মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে কি করে? ঘুরে বেড়ায়, তাই না? এই সময় পরাগরেণু কি হয়? বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়, আর এভাবে তাদের অজান্তে কিন্তু পরাগায়নটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন থাকে কিভাবে পরাগায়ন সম্পন্ন হয় ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই কথাগুলো লিখতে হবে। তোমাদের আরেকটা প্রশ্ন থাকে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য লিখো। তাহলে এখানে তোমাদের বইয়ে যে চিত্রটা আছে অবশ্যই চিত্রটা প্র্যাকটিস করবা। স্বপরাগায়ন এবং পরপরাগায়নের চিত্র এটা থাকে। অনেক সময় এই চিত্র থেকেও কিন্তু প্রশ্ন থাকে, অর্থাৎ চিত্রটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? তাহলে এখানে স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা কি বললাম যে এই পরাগায়নে উদ্ভিদের প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়, কিন্তু পরপরাগায়নে উদ্ভিদের প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না। স্বপরাগায়নে সাধারণত বংশানুক্রমে কোনো নতুন গুণের আবির্ভাব হয় না, কিন্তু পরপরাগায়নে দেখা যায় নতুন প্রজাতির আবির্ভাব ঘটে। অনেক সময় অবজেক্টিভ থাকতে পারে নতুন প্রজাতির আবির্ভাব ঘটে কোন প্রক্রিয়ায়? স্বপরাগায়নের মাধ্যমে না পরপরাগায়নের মাধ্যমে? তাহলে নতুন প্রজাতির আবির্ভাব ঘটে পরপরাগায়নের মাধ্যমে। স্বপরাগায়নে কিন্তু পরাগায়ন প্রায় নিশ্চিত থাকে, আর পরাগায়নে প্রায় অনিশ্চিত। তাহলে এভাবে কিন্তু তোমরা যে কথাগুলো বললাম, হ্যাঁ, এভাবে তোমরা স্বপরাগায়ন এবং পরাগায়নের মধ্যে পার্থক্যগুলো পড়ে নিবা। তাহলে তোমাদের পরাগায়ন থেকে কিন্তু এতটুকুই ছিল যে পরাগায়ন নিয়ে আলোচনা, আর বাকি যে বিভিন্ন প্রকার পরাগায়নের মধ্যে পার্থক্য বা এগুলো তোমরা স্বপরাগায়ন পরপরাগায়ন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ক্লাস 9-এ গিয়ে জানতে পারবা। তাহলে বুঝতে পেরেছো পরাগায়ন কি, কিভাবে পরাগায়ন ঘটে, পরাগায়ন কত প্রকার? তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এই পরাগায়ন থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন ধরবো, ঠিক আছে? আর পরের অধ্যায় নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।